নমস্কার, নিউজ প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। পশ্চিম এশিয়ার সংঘাত ঘিরে বৈশ্বিক অনিশ্চয়তার প্রভাব মোকাবিলায় সতর্ক ভারত। দেশে জ্বালানি ও সরবরাহ ব্যবস্থাকে সুরক্ষিত রাখতে কেন্দ্র রাজ্যের সমন্বয় জোরদার উদ্যোগ নেওয়া হয়েছে। এই আবহেই মুখ্যমন্ত্রীদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে দেশের সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। শুক্রবার সন্ধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে টিম ইন্ডিয়ার চেতনায় কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বিত ও সুসংহত পদক্ষেপ নিশ্চিত করার উপর আরোপ করা হয় বিশেষ গুরুত্ব। বৈঠকে মূলত সম্ভাব্য সরবরাহ শৃঙ্খল বিঘ্ন, রান্নার গ্যাস ও জ্বালানির প্রাপ্যতা নিয়ে উদ্ভূত চ্যালেঞ্জগুলিকে কেন্দ্র করে রাজ্যগুলির প্রস্তুতি পর্যালোচনা করা হয় বিশদভাবে। আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব মোকাবিলায় বিচ্ছিন্ন নয়, বরং সম্মিলিত উদ্যোগেই হতে পারে সবচেয়ে কার্যকর পথ বলে বৈঠকে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই লক্ষ্যে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সমন্বয় আরও জোরদার করার জানানো হয় আহ্বান। তবে আদর্শ আচরণবিধি বলবৎ থাকায় নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা অংশ নিতে পারেননি এই বৈঠকে। তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, আসাম, কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরি মুখ্য সচিবদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করা হবে বলে জানা গেছে কেন্দ্রীয় সূত্রে। এদিকে দেশব্যাপী লকডাউন জারির সম্ভাবনা নিয়ে যে গুজব ছড়িয়েছিল তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই ঘোষণায় স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের মধ্যে। অন্যদিকে জ্বালানি চাহিদা সামাল দিতে বাণিজ্যিক এলপিজি বরাদ্দ 20% বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। ফলে মোট বরাদ্দ সংকট পূর্ব চাহিদার প্রায় 70% পৌঁছেছে বর্তমানে। এই অতিরিক্ত সরবরাহ মূলত ইস্পাত ও মোটর গাড়ি শিল্পের মতো গুরুত্বপূর্ণ খাতগুলির চাহিদা পূরণে সহায়ক হবে বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ করা যেতে পারে, গত 28 ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন ইসরায়েলি হামলার পর পশ্চিম এশিয়ায় যে সংঘাতের সূত্রপাত হয় তার প্রেক্ষিতে ইতিমধ্যেই একটি সর্বদলীয় বৈঠক ডেকেছিল কেন্দ্রীয় সরকার। সেই বৈঠকের ধারাবাহিকতায় এবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে এই উচ্চ পর্যায়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো, যা বর্তমান পরিস্থিতিতে দেশের প্রস্তুতি আরও সুদৃঢ় করার ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধির চাপে দেশের জ্বালানি পরিস্থিতি যখন ক্রমশ জটিল হয়ে উঠছে, ঠিক সে সময় পেট্রোল ও ডিজেলের উপর আবগারি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এই পদক্ষেপে দাম বাড়ার প্রবণতা কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে বলে মনে করা হলেও সাধারণ মানুষের প্রত্যাশিত তাৎক্ষণিক স্বস্তি মিলবে কিনা তা নিয়ে থেকেই যাচ্ছে সংশয়। পেট্রোল ও ডিজেলের উপর আবগারি শুল্ক লিটার প্রতি 10 টাকা করে কমানোর ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। পেট্রোলের ক্ষেত্রে শুল্ক 13 টাকা থেকে কমিয়ে 3 টাকা এবং 10 টাকা থেকে শূন্যে নামিয়ে আনা হয়েছে ডিজেলের ক্ষেত্রে। তবে এই ঘোষণার পরও সাধারণ ভোক্তাদের জন্য জ্বালানির দামে তাৎক্ষণিক বড় ধরনের স্বস্তির সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করছে বিশেষজ্ঞরা। সরকারি এই সিদ্ধান্তের পেছনে রয়েছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি। সাম্প্রতিক সময়ে পশ্চিম এশিয়ায় ভূ রাজনৈতিক উত্তেজনার জেরে ব্যারেল প্রতি $73 থেকে বেড়ে $105 গণ্ডি ছাড়িয়েছে ক্রুড অয়েলের দাম। এই সরাসরি প্রভাব পড়েছে এশীয় তেল বিপণন সংস্থাগুলোর উপর, যার উচ্চ মূল্যে তেল আমদানি করে তুলনামূলক কম দামে বিক্রি করতে গিয়ে লোকসানের মুখে পড়ছে বলে জানিয়েছে সরকার। এই প্রেক্ষাপটে মূলত দাম বৃদ্ধির চাপ নিয়ন্ত্রণের একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে আবগারি শুল্ক কমানোর সিদ্ধান্তকে। কারণ ভারতে পেট্রোল ও ডিজেলের খুচরা মূল্য সরাসরি সরকার নির্ধারণ করে না, বরং আন্তর্জাতিক বাজার দর, আমদানি খরচ এবং মুনাফার হিসাব কষে দাম ঠিক করে থাকে তেল সংস্থাগুলোই। ফলে কর কমানোর হলেও সেই সুবিধা পুরোপুরি গ্রাহকদের কাছে পৌঁছাবে কিনা তা নিয়ে রয়েছে যথেষ্ট অনিশ্চয়তা। বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন ধরে তেলের দামে সংশোধন না হওয়ায় প্রতি লিটারে উল্লেখযোগ্য পরিমাণ লোকসানের সম্মুখীন হয়েছে সংস্থাগুলি। এই পরিস্থিতিতে কর ছাড়ের ফলে প্রাপ্ত আর্থিক স্বস্তি তারা নিজেদের ক্ষতি পোষাতেই ব্যবহার করতে পারে, ফলে খুচরা দামে নাও দেখা যেতে পারে তাৎক্ষণিক হ্রাস। এদিকে বেসরকারি তেল সংস্থাগুলোর সাম্প্রতিক পদক্ষেপও স্পষ্ট করেছে পরিস্থিতির জটিলতা। কর কমানোর আগে কিছু সংস্থা জ্বালানির দাম বাড়িয়েছে, যা থেকে বোঝা যায় বর্তমান দামে বাজার টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ছে তাদের পক্ষে। অন্যদিকে রাজ্য সরকারগুলির ভ্যাট হ্রাসের উপরও অনেকটাই নির্ভর করছে চূড়ান্ত ভোক্তা স্বস্তি। যদি রাজ্যগুলো কর কমায় তবে পাম্পে গিয়ে কিছুটা হলেও
দাম কমার সুফল পেতে পারেন গ্রাহকরা। সব মিলিয়ে বলা যায় তাৎক্ষণিকভাবে দাম কমানোর বদলে জ্বালানির মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণ রাখার একটি কৌশল হলো কেন্দ্রের এই সিদ্ধান্ত। আন্তর্জাতিক বাজারে স্থিতিশীলতা না আসা পর্যন্ত পেট্রোল ও ডিজেলের দামে বড়সড় স্বস্তির সম্ভাবনা সীমিতই থেকে যাচ্ছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে রাজ্য নির্বাচন কমিশন। অবাধ, শান্তিপূর্ণ ও নির্ভীক পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে ইতিমধ্যে শুরু হয়েছে বিশেষ পেট্রোলিং এবং নজরদারি। হাতে গোনার কয়েকদিনের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন। এই গুরুত্বপূর্ণ নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সাধারণ ভোটাররা যাতে স্বতঃস্ফূর্তভাবে ও নির্ভয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যেই সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচনকে সামনে রেখে ডিসি এলাকার বিভিন্ন প্রান্তে চলছে বিশেষ পেট্রোলিং। স্যার, আজকে মূলত কিসের উপর ভিত্তি করে এই অভিযান চালানো হয়েছে, কি বলবেন? আজকে আমরা শান্তিরবাজার থানা এবং পাতারখাড়ি থানার যৌথ উদ্যোগে শান্তিরবাজার থানা এলাকাকে এডিসি নির্বাচন 2026কে সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে এলাকা আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আমরা এই মোবাইল বজায় রাখি। আজকে কোন কোন জায়গায় নাইট পেট্রোলিং করা হয়েছে? আজকে শান্তিরবাজার থানার এলাকা এবং পাতারখাড়ি থানার এলাকাতে আমরা এই পেট্রোলিং শুরু করেছি, মানুষ যাতে নির্ভয়ে নিশ্চিন্তে ভোট দিতে পারে, এলাকাতে যাতে শান্তি এবং শৃঙ্খলা বজায় থাকে তা সুনিশ্চিত করতেই আমাদের এই অভিযান। এবারের উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন আইন শৃঙ্খলা বজায় রাখতে ত্রিপুরা স্টেট রাইফেলস এবং সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস সহ প্রায় 11,000-এরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে রাজ্য জুড়ে। এবারে টিটিএডিসি নির্বাচনে মোট 1,257টি ভোট কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে 311টি কেন্দ্রকে উচ্চ ঝুঁকিপূর্ণ, 693টি সংবেদনশীল এবং 253টি ভোট কেন্দ্রকে শ্রেণীবদ্ধ করা হয়েছে সাধারণ হিসাবে। প্রতিটি শ্রেণীর ভোট কেন্দ্র অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে ভোট গ্রহণ সম্পূর্ণ করা যায় কোনো ধরনের বিঘ্ন ছাড়াই। স্বাভাবিক কারণে এই ক্ষেত্রে বিভিন্ন এলাকায় চলছে রাত্রিকালীন পেট্রোলিংও। এছাড়াও নজরদারি বাড়ানো হয়েছে সীমান্তবর্তী এলাকাগুলিতেও। নির্বাচন প্রক্রিয়াকে নির্বিঘ্ন রাখতে সীমান্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে যাতে রোধ করা যায় অবৈধ অনুপ্রবেশ বা বেআইনি কার্যকলাপ। উল্লেখ করা যেতে পারে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 12 এপ্রিল এবং ভোট গণনার দিন নির্ধারিত হয়েছে 17 এপ্রিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরায় জাল নোট চক্রের ক্রমবর্ধমান সক্রিয়তা উদ্বেগ বাড়াচ্ছে। নতুন করে সোনামুড়ায় 8,000 টাকা জাল নোট সহ যুবককে আটক করে ব্যবসায়ীরা। এই ঘটনা কেবল একটি বিচ্ছিন্ন প্রতারণা নয়, বরং বৃহত্তর চক্রের উপস্থিতির ইঙ্গিত দিচ্ছে, যেখানে প্রশাসনের ভূমিকার প্রয়োজনীয়তা হয়ে উঠছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরেই চোরাচালান, অবৈধ বাণিজ্য এবং আন্তঃসীমান্ত অপরাধের ঝুঁকিতে রয়েছে রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলি। সাম্প্রতিক সময়ে এই তালিকায় যুক্ত হয়েছে জাল নোট চক্রের সক্রিয়তা, যা স্থানীয় অর্থনীতির জন্য হয়ে উঠছে এক নীরব হুমকি। সোনামুড়ার ব্যবসায়ীদের তৎপরতায় জাল নোট সহ অভিযুক্তের ধরা পড়ার ঘটনা আরও জোরালো করেছে এই আশঙ্কাকে। একটি দোকান থেকে পণ্য ক্রয়ের সময় জাল নোট ব্যবহার করার চেষ্টা করেন বর্দুয়াল এলাকার বাসিন্দা অভিযুক্ত ব্যক্তি আমির হোসেন। ব্যবসায়ীদের সতর্ক নজরে বিষয়টি ধরা পড়ে এবং কৌশলে আটক করা হয় তাকে। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয় এবং তার কাছ থেকে উদ্ধার করা হয় ভারতীয় 500 টাকার নোট, 8,000 টাকার জাল নোট। 500 টাকা কোন থেকে আনছিলেন? এখানে খরচ করতে হয়েছে কোন সময় শপিং মলে? কি লইছিলেন এখান থেকে? লইয়া মানে কে দিছে তোমার টাকাটা? বাসপুর থেকে কে দিছে? তোমার কে দিছে বাসপুর থেকে? তোমার বাসপুর থেকে কে টাকা দিছে তুমি জানো না? তোমার পকেটে টাকাটা আইছে কেমনে? হ্যাঁ, তোমার পকেটে টাকাটা কোন থেকে আইছে? তোমার পকেটে কে টাকা দিছে তুমি জানো না? মানে আজকে দিছে টাকাগুলা? কত টাকা আছিল তোমার পকেটে? 1,500 টাকা কে দিছে তোমার মনে নেই? এখানে তো 3টা জাল নোট পাওয়া গেছে, তারা কইতাছে আরো 2টা নোট তুমি এখানে আইছো কিনা খরচ করার। মানে এই টাকাটা কে দিছে তোমার মনে নেই? কবে দিছে বা কবে তোমার কাছে টাকাটা? তো বাসপুর থেকে এই টাকাটা যে দিছে এটা কেমন মনে আছে?
পাসপোর্ট আজকে কয়েকদিন আগে কাজ করতে গিয়ে দেখি টাকা আনছি। কত আনছিলা? আনছিলাম 1,500 টাকা, এরকম 1,500 কি কাজ করো তুমি? এমনি সবজি টবজি লাগাই, তো বাসপুকুর কি কাজ করো? বাসপুকুর কি কাজ করো? এমনি এমনি কি তুমি তো সবজি করো, বাসপুকুর কি? টিপু গেছিলাম, গাড়ির টিপু গেছিলাম। গাড়ি চালাও? সীমান্তবর্তী অঞ্চলগুলিতে ভৌগোলিক অবস্থানের কারণে এসব এলাকায় আন্তঃসীমান্ত চলাচল তুলনামূলকভাবে সহজ, যা অপরাধ চক্রকে সুযোগ করে দেয় জাল নোট চক্রকে সক্রিয় হবার ক্ষেত্রে। ছোটখাটো ব্যবসা ও নগদ লেনদেনের উপর নির্ভরশীলতা বেশি হওয়ায় এই ক্ষেত্রে জাল নোট বাজারে ছড়িয়ে পড়তে পারে দ্রুত। নাকি প্রথম 500 টাকা নোটে দিচ্ছে, তখন মেশিনে এটা ধরা পড়ছে, তার আগে আপনারা আরো টাকা পাইছেন? 23-24 দিকে টোটালি আপনার দোকানে আজকে কয়টা ধরা পড়ছে? আজকে একটা ধরা হয়েছে, একটা 4 টাকা হয়েছে, এখন তার ধরার পরে আরো টাকা পাইছে কিনা? আগে 13 টাকা হয়েছে। 13টা জানলো, জানো মোটা অঙ্কের টাকা তার কাছে আছে। কি জানতে পারছে তার জিজ্ঞাসা প্রাথমিকভাবে কি প্রথম দিয়ে অসিয়ে করছে, এবছর টম্পু কাটতে আনছে, আমরা জিজ্ঞেস করছি করতে আনছে টাকা, তারপরে নাম টাম পাইছেন আর লোকটার নাম নামটা কইছি তো, আমির হোসেন। আমির হোসেন, বাড়ি কোন জায়গা? এই কইছে অমলিনপুরা, পটুয়াল অমলিনপুরা। এখান থেকে এর আগে কয়টা পাইছেন আপনারা? এর 3টা, আজকে একটা 3টা। ওইটা কি হ্যাঁ দিছিল না? হ্যাঁ দিছিল না অন্য কেউ? আইডিয়া এক সিরিয়াল যেমন এ দিছে, আমরা তো মানুষের চেহারা ঠিক দেখি না, আমরা লোকটা ধরার জন্য সব ম্যানেজার সব করে অ্যালার্ট করে দিছি, এই লোকটা এটা আইডে কি করবে না, আজকে দিই। আপনি জাল পাইতে রাখছেন আজকে থেকে যে জাল হ্যাঁ, পড়ছে, আজকে দিই। তখন পুলিশে খবর দিচ্ছে। কিভাবে মানুষকে সচেতন কইবেন যে পাশে এখন এই জাল নোট বাজারে এবার সরাইতে আছে, আমি এলাকার সবাই জাল নোট ধরা পাই। এই প্রেক্ষাপটে প্রশাসনের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নিয়মিত নজরদারি, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, সীমান্তে কড়াকড়ি এবং স্থানীয় ব্যবসায়ীদের সচেতন করা, এই 4টি দিকেই জোর দেওয়ার প্রয়োজন বলে মনে করছে সীমান্তবর্তী এলাকার স্থানীয় মানুষজন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এর পেছনে বৃহত্তর চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলায় অল ত্রিপুরা আশা ফ্যাসিলিটেটরস ও আশা কর্মী অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় শুক্রবার রবীন্দ্র ভবন সংলগ্ন ওরিয়েন্ট চৌমুহনী অভিমুখ সড়কে আয়োজিত এই সভায় অংশগ্রহণ করেন বিপুল সংখ্যক আশা কর্মী ও ফ্যাসিলিটেটররা। সভায় আশা কর্মীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও দাবির বিষয় তুলে ধরেন বক্তারা। বিশেষ করে আশা কর্মীদের স্থায়ীকরণ, মাসোয়ারা বৃদ্ধি এবং কাজে যথাযথ স্বীকৃতি দেওয়ার দাবি উত্থাপন করা হয় জোরালোভাবে। সভা শেষে 6 সদস্যের একটি প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনের পক্ষ থেকে আশা কর্মী ও দাবির কথা বিস্তারিত তুলে ধরে এই বিষয়গুলি দ্রুত সমাধানের দাবি জানায় প্রতিনিধি দলটি। আসাম সেখানে রাষ্ট্রবাদী সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, আমাদের রাজ্য ডাবল ইঞ্জিনের সরকার। 2025 সালে এই আশা দিদিদের 3,000 টাকা ছিল তাদের অনারিয়াম, তাদেরকে 4,000 টাকা করা হয়েছে। আমরা এখান থেকে রাজ্য সরকারের কাছে বিনম্রভাবে আবেদন রাখবো, মানবিক দিক দিয়ে তাকিয়ে, যে আমাদের রাজ্যের আশা এবং আশা ফেসিলিটারদের তাদের ন্যূনতম তাদের অনারিয়াম যেন 5,000 টাকা করা হয়, সেই দাবি আমরা আমাদের দাবি সনদে রেখেছি। সেটা আপনারা বিবেচনা করবেন। আপনারা যদি মনে করেন যে এই রাজ্যের আশা এবং আশা ফেসিলিটাররা এই রাষ্ট্রবাদী সরকারের হয়ে এবং সরকারের প্রত্যেকটা স্বাস্থ্য দপ্তরের প্রত্যেকটা কাজ ওনারা সাকসেস করে তুলছে। উপনির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় ধর্মনগর থানায়। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থেকে নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন বৈঠকে। ভোট চলাকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নজরদারি চালানো হবে বলে বৈঠকে জানিয়েছে পুলিশ প্রশাসন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও উল্লেখ করা হয় বৈঠকে। সব রাজনৈতিক দলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানানোর পাশাপাশি ভোটারদের নির্ভয়ে ভোটদান নিশ্চিতের বিষয়টিতে আশ্বাস দেয় পুলিশ। সব দলেরই প্রতিনিধিরা ছিল, কি বিষয় নিয়ে আলোচনা হলো? আজকে আমাদের কম্পিটেন্ট অথরিটির আদেশ নিয়ে আমি ধর্মনগর থানাতে সর্বদলীয় পলিটিক্যাল পার্টির একটা মিটিং কল করেছি। সেখানে স্কোয়াডিংয়ের টাইমটা নির্ধারণ করার জন্য আমরা একটা মিটিং করেছি, যে পাড়ায় পাড়ায় জায়গায় জায়গায় আশেপাশে গ্রামে গঞ্জে স্কোয়াডিংয়ের টাইমটা একটু ঝামেলা হয়,
সেই কারণে স্কোয়াডিংয়ের টাইমটা নিয়ে আমরা একটা মিটিং করেছি। সেখানে সর্বদলীয় সিদ্ধান্তক্রমে একটা আমরা শিডিউল তৈরি করেছি। সেই শিডিউল আমাদের সমস্ত পলিটিক্যাল পার্টিদের আমি দিয়ে দিয়েছি এবং তারা এই আমাদের যে শিডিউল এর সাথে সহমত পোষণ করেছে। এবার নির্বাচনে কিরকম নিরাপত্তা ব্যবস্থা থাকছে? নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী যা যা করা দরকার সমস্ত কিছু হচ্ছে। আমাদের এখানে সিআরপিএফ, বিএসএফ, টিএসআর, আমাদের পুলিশ সবাই একসাথে আমরা কাজ করছি। যে স্কেলে ফোর্স আসার কথা সেই স্কেলে ফোর্স আমাদের এখানে এসছে। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো অভিযোগ বা কোনো ধরনের কমপ্লেন আমাদের কাছে নেই, সব স্বাভাবিকভাবে চলছে। সীমান্তবর্তী ত্রিপুরায় বিদেশি অনুপ্রবেশের প্রশ্নে উদ্বেগের মধ্যে আবারও সামনে এলো ক্যামেরুনের নাগরিক গ্রেপ্তারের ঘটনা। 2025 সালেও 2 ক্যামেরুনের নাগরিক গ্রেপ্তার হয়েছিল আগরতলায়। রাজ্যের নিরাপত্তা ব্যবস্থার প্রেক্ষাপটে ফের এক বিদেশি নাগরিককে গ্রেপ্তার করল পুলিশ। রাজধানী আগরতলা রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা থেকে ক্যামেরুনের এক যুবককে আটক করে পুলিশ। তার কাছ থেকে বৈধ পাসপোর্ট বা ভ্রমণ সংক্রান্ত নথি না পাওয়ায় পাসপোর্ট আইন সহ একাধিক ধারায় রুজু করা হয়েছে মামলা। প্রতিদিনের মতোই স্টেশন চত্বর ও আশপাশ এলাকায় টহলদারি চালাচ্ছিল পুলিশ। সেই সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে জিজ্ঞাসাবাদ করা হলে নিজেকে ক্যামেরুনের নাগরিক বলে পরিচয় দেয় যুবকটি। তবে তার কথাবার্তা ও উপস্থিতি নিয়ে সন্দেহ আরো ঘনীভূত হয় যখন তার কাছে কোনো বৈধ পাসপোর্ট, ভিসা বা পরিচয়পত্র পাওয়া যায়নি। এরপরই পুলিশ তাকে আটক করে আমতলী থানায় নিয়ে আসে এবং শুরু করে বিস্তারিত জিজ্ঞাসাবাদ। গতকালকে আমাদের কাছে একটা খবর আসে যে একজন বিদেশি নাগরিক, ক্যামেরুনের বিদেশি নাগরিক রেল স্টেশনের আশেপাশে ঘোরাঘুরি করছে। এই খবরের ভিত্তিতে এসআই রণব্রত ঘোষ সহ আমার থানা স্টাফ ওই জায়গাতে যায়। যাওয়ার পর ক্যামেরুনের নাগরিক যে অস্টিন ইকাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদে জানতে পারি যে তার বাড়ি ক্যামেরুন এলাকাতে, ক্যামেরুন দেশে, কান্ট্রিতে, কিন্তু সে কোনো বৈধ কোনো কাগজপত্র ছাড়াই ইন্ডিয়াতে প্রবেশ করেছে। এবং আজকে তার বিরুদ্ধে গতকালকে তার বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক মামলা নিয়েছি, যার নম্বর হলো 26/2024 আন্ডার সেকশন 60 ক্লজ 2 ক্লজ 1 and 143 ক্লজ 2 of BNS এবং 21/23 অফ ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার অ্যাক্ট অনুযায়ী আমরা একটা নির্দিষ্ট মামলা নিয়েছি। কিভাবে এবং কোন পথে সে ভারতে প্রবেশ করেছে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি ওই যুবক। ফলে তার বিরুদ্ধে পাসপোর্ট আইন লঙ্ঘনের অভিযোগে নথিভুক্ত করা হয় মামলা। শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং পুলিশি রিমান্ডের আবেদন জানানো হয়েছে, যাতে করে তার কাছ থেকে সংগ্রহ করা সম্ভব হয় আরও গুরুত্বপূর্ণ তথ্য। আমরা 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করব। কি কারণে কেন ত্রিপুরাতে আসছে? এখনো আমাদের ইন্টারোগেশন চলছে। এখনো পর্যন্ত আমরা এটা কিছু বলিনি কি ব্যাপারে সে ত্রিপুরাতে এসেছে। এই বিষয়টা আমরা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে পরবর্তী সময় জানতে পারব। কোথায় যাচ্ছেন সে অ্যাকচুয়ালি আগরতলা রেল স্টেশনের উদ্দেশ্যে এখানে এসেছে। কোথায় যাবে সেও এই বিষয়টাও সে পরিষ্কার করে আমাদেরকে কিছু বলেনি। গত 3 বছরে ত্রিপুরায় মোট 2701 জন বিদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে সদ্য সমাপ্ত বিধানসভার বাজেট অধিবেশনে লিখিতভাবে জানিয়েছে রাজ্য সরকার। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট অনুপ্রবেশ একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে সীমান্তবর্তী রাজ্যে। 2025 সালেও ক্যামেরুনের 2 নাগরিককে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল রাজ্যে। ফলে আফ্রিকার এই দেশের নাগরিকদের জড়িত থাকার ঘটনাও নজরে এসেছে প্রশাসনের। সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি আরও বাড়ানো এবং সন্দেহজনক গতিবিধির উপর কড়া নজর রাখার উপর দেওয়া হয়েছে গুরুত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।